জুলাই গণহত্যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনার বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে। ১ জুন থেকে বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। আপনি ডেট যদি না দিতে পারেন আমরা একটু অপেক্ষা করব, তাহলে আমরা ডেট দিব। একটা অদৃশ্য লড়াই চলছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির মধ্যে, আর ইস্যুটা হচ্ছে নির্বাচন। বিএনপি এক প্রকার আলটিমেটাম দিয়ে দিয়েছে, যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হয় তাহলে দেশে নির্বাচনই হবে না। ভাবা যায়। পার্ট 2, ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানে গিয়ে বলেছেন মাত্র একটি দলই নির্বাচন চায়, কিন্তু বিএনপি সহ 12 দলীয় জোটের নেতারা প্রমাণ করেছেন যে ডক্টর ইউনূস নাকি মিথ্যাচার করেছেন। নাম্বার 3, ডক্টর ইউনূস যদি ডিসেম্বরের আগে নির্বাচন না দেয় ডিসেম্বরের মধ্যে, তাহলে বিএনপি নির্বাচনের ডেট ঘোষণা করে দিবে। দর্শক, বিশেষ করে নির্বাচন নিয়ে সরকার এবং রাজনৈতিক দলগুলো যে মুখোমুখি অবস্থানে চলে গেছে, ওদিকে ভারত চিকেন নেক এলাকায় শিলিগুড়ি এলাকায় রাফায়েল যুদ্ধ বিমান সহ বিভিন্ন যুদ্ধ বিমানের সমাগম ঘটাচ্ছে এবং তারা স্পষ্টই বিবৃতি দিয়ে জানিয়েছে, জি নিউজের বরাত দিয়ে বাংলাদেশের গণমাধ্যমও খবর করেছে যে তারা এক ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। জামাতের নিবন্ধন না দিলে আপনি বাংলাদেশে কাকে নিয়ে নির্বাচন করবেন? কাদেরকে সহ আপনি রাজনীতি করবেন? বাংলাদেশের রাজনীতিতে কে সরকারি দল হবে আর কে বিরোধী দল হবে? তো নির্বাচনটা করতে হলেও তো এই গণতন্ত্রকে রক্ষা করতে হলে জামাতকে নিবন্ধন দেয়া এবং তাদেরকে সকল রাজনীতি করার অধিকার দেওয়ার বিকল্প কিচ্ছু নাই। আওয়ামী লীগ বাংলাদেশ থেকে চিরদিনের জন্য পালিয়ে গিয়েছে। এই দলটা কেউ টেনে আনার চেষ্টা করবেন না। বাংলাদেশের সরকারি দল, বিরোধী দল এবং রাজনৈতিক ভারসাম্যতা, গণতন্ত্র ফিরিয়ে আনতেই জামাতের নিবন্ধন দেওয়া অত্যন্ত ফরজ হয়ে দাঁড়িয়েছে। ফরজ এবং ফরজ। আসসালামু আলাইকুম দর্শক, খুবই গরম একটা খবর নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হওয়া। নির্বাচন নিয়ে এখন রাজনৈতিক পাড়ায় হৈ হুল্লোড়। ডক্টর ইউনূস সরকার বলতেছে সংস্কার না পড়া পর্যন্ত নির্বাচন হবে না, অর্থাৎ নির্বাচনের একটা টাইম দিয়েছে, সেটা হলো 2026 সালের জুন মাসে। কিন্তু বিএনপি নাসরবান্দা তারা কোনোভাবেই ডক্টর ইউনূসকে ছাড় দেবে না। তাদের কথা হলো ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। যদি নির্বাচন ডক্টর ইউনূস না দেয় তাহলে বিএনপি নিজেরাই নির্বাচন দিয়ে দেবে। এদিকে কথা হচ্ছে এখনও তো জামাতের নিবন্ধন ফেরত পায়নি, তাহলে আওয়ামী লীগই তো নিষিদ্ধ হয়ে গিয়েছে, তাহলে বিএনপি নির্বাচন করবে কার সাথে? তাছাড়াও গরম একটা খবর আছে, শেখ হাসিনা গত 16 বছর স্বৈর শাসক হিসেবে যে পরিচিতি লাভ করেছিল এবং অসংখ্য আলেম ওলামা, নেতাকর্মীরা এবং শিক্ষার্থীদের হত্যাকারী নামে যাকে আমরা চিনি, ডাইনি শেখ হাসিনা, কেউ বলে রাক্ষসী শেখ হাসিনা, কেউ বলে ফেসিস্ট শেখ হাসিনা, নানা ধরনের তাকে নাম পড়ানো হয়েছে। তো শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা খুন, গুম, রাহাজানি, হত্যা, লুটপাট সব কিছুর সাথে জড়িত ছিল, তাদের বিচার শুরু হবে 1 জুন থেকে এবং সেটা সরাসরি সম্প্রচার করা হবে। দর্শক, আরও গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের জন্য রয়েছে। তো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে সমস্ত বিশ্লেষকদের বিশ্লেষণগুলো আপনার মনোযোগ সহকারে শুনবেন। তো চলুন তাহলে আর কথা না বাড়াই, একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। জামাতের নিবন্ধন ফিরে পেতে আগামীকালকের আপিল বিভাগের রায় রয়েছে, যেই রায়ের মধ্য দিয়ে নিশ্চিত করা হবে বাংলাদেশে জামাতে ইসলাম তাদের মার্কা ফিরে পাওয়া, নিবন্ধন ফিরে পাওয়া তথা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না। আপনারা জানেন, অত্যন্ত দুঃখের সাথে আমাকে বলতে হচ্ছে এই কথাটা এই জন্য যে ফেসিবাদের আমলে নির্ণয়কৃত কোনো কিছুই বাংলাদেশে এতদিন থাকার কথা না। এই দেশে আওয়ামী লীগ যা করে গিয়েছে, যাকে আপনার বলেছে খুনি, বুঝতে হবে সে হচ্ছে সবচেয়ে ভালো। যাকে আপনার করেছে ফাঁসি, মনে করবেন পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। যাকে আপনার বাড়িঘর থেকে তাড়িয়েছে, ইজ্জত সম্মান নষ্ট করেছে, মার করেছে, ধর করেছে, অত্যাচার করেছে, জুলুম নির্যাতন করেছে, প্রত্যেককেই আপনার ধরে নিতে হবে ভালো ছিল তাই করেছে। তো সেই মানুষগুলোকে 5ই আগস্টের পরে আজও প্রায় 10 মাস পর্যন্ত একটা পার্টির মার্কার জন্য অপেক্ষা করতে হবে, এটা আমার কোনো বোধগম্য নয়। আমি জানি না কোন আইনের দৃষ্টিতে কোন ব্যক্তিরা কোন কারণে এখন পর্যন্ত তাদেরকে ঝুলিয়ে রেখেছে। আমি যেহেতু রায় ঘোষণা হবে, আমি কখনোই এই রায় ঘোষণাকে কেন্দ্র করে কোনো অবস্থায় আমি আশাহত হতে চাই না কিংবা বুঝাতে চাই না যে জামাত ইসলামের রায়টা কেমন হবে, কিন্তু আমি বিশ্বাস করি এই রায় বাংলাদেশের গণমানুষের চাওয়া যে অবশ্যই বাংলাদেশের রাজনীতিতে জামাত তাদের মার্কা নিয়ে, তাদের অস্তিত্ব নিয়ে, তাদের রাজনীতি নিয়ে, তাদের নিবন্ধন ফিরে পেয়ে রাজনীতি করবে, এটা তাদের নৈতিক অধিকার। এই দলটাকে মানুষ ভালোবাসে কি বাসে না, এই দলটা গণতন্ত্রের চর্চা করে কি করে না, সেটা আপনারা এই দলের সভা, সমাবেশ, অফিস, আদালত, অ্যাক্টিভিটিসের মাধ্যমে দেখতে পারেন। এমনকি এই দলটা বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট পার্টি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সকল দাওয়াতে যায়, প্রেসিডেন্ট ভবনে যায়, অফিসিয়াল সকল অ্যাক্টিভিটিসে জয়েন করে, রাষ্ট্রের সকল কাঠামোতে তারা যায়। এমনকি স্বৈরাচারী হাসিনা যে পতন হয়েছে, সেও সকাল সন্ধ্যা গালি দিলে জামাতের নাম 2-4 বার না উচ্চারণ করলে তার ঘুম আসে না।
তার মানে কতটা গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক দল, এবং যেই দলটা আগামী নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ না পেলে রাজনীতিতে যে কত ভয়াবহতা শুরু হবে সেটা ভাষায় বোঝানো যাবে না। এত বড় একটি গুরুত্বপূর্ণ দল এখন পর্যন্ত নিবন্ধন ফিরে পায়নি, মার্কা ফিরে পায়নি। আমি বিশ্বাস করি কালকে তারা নিবন্ধন মার্কা, এবং শুধু মার্কাই নয়, তাদের উপরে এতদিন যে মিথ্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে, তারও একটা ঘোষণা এই রায়ের মধ্যে থাকবে বলে আমার বিশ্বাস। আপনারা জানেন বাংলাদেশে এখন মোটামুটি কেউ একটা আমের দোকান, চায়ের দোকান খুলেও সেখানে দল গঠন করে মার্কা পেয়ে যাচ্ছে, মিছিল করছে, মিটিং করছে। অদ্ভুত লাগে, মানে অদ্ভুতটা এই জন্য লাগে যে যেসব রাজনৈতিক দলগুলোর ব্যবসা হচ্ছে দোকান খুলে ব্যবসা, এবং রাজনৈতিক দলের অস্তিত্বই ধরেন নাই, তাদেরও অনেকে দেখবেন নিবন্ধন আছে, মার্কা আছে, তারা সব কিছুতে পায়। আর গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক দল, তারা এখন পর্যন্ত সেই সিদ্ধান্তটা নিতে তাদেরকে ওয়েট করতে হচ্ছে। আমার বিশ্বাস বাংলাদেশের প্রধান বিচারপতি অত্যন্ত গুণদগ্ধ একজন মানুষ, অত্যন্ত গুণধার একজন মানুষ, যিনি তার কর্মের মাধ্যমে বেঁচে আছেন। তার কাছে আইন, তার কাছে রাষ্ট্রের মানুষের সম্মান, তার কাছে সততা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমরা শুনে এসেছি, এই শোনা জিনিসটা কর্মের মাধ্যমে প্রমাণ হবে। কারণ কালকেই সম্ভবত এই প্রধান বিচারপতির সমন্বয়ে যে বেঞ্চ, সেই বেঞ্চই আপনার এই রায়টি ঘোষণা হবে, এবং তিনি তার সেই সম্মান রক্ষা করবেন বলে আমার বিশ্বাস। যদি বাংলাদেশের মানুষের সত্যিকার হৃদয়ের ভালোবাসা অনুধাবন করেন, বাংলাদেশের মানুষের আবেগ অনুভূতিকে তারা বিশ্বাস করেন, তাহলে বাংলাদেশের রাজনীতিতে এই দলটিকে অবশ্যই নিবন্ধন ফিরিয়ে দিয়ে যথাপযুক্ত সম্মান দেওয়া উচিত বলে আমি মনে করি। এবং আমি এও মনে করি যে আপনারা নির্বাচন করছেন, আমরা নির্বাচন করছি, ডিসেম্বরে নির্বাচন হবে, অমুক সালে নির্বাচন হবে, নির্বাচনটা হবে কার সাথে? তো নির্বাচনটা করতে হলেও তো এই গণতন্ত্রকে রক্ষা করতে হলে জামাতকে নিবন্ধন দেয়া এবং তাদেরকে সকল রাজনীতি করার অধিকার দেওয়ার বিকল্প কিচ্ছু নাই। আওয়ামী লীগ বাংলাদেশ থেকে চিরদিনের জন্য পালিয়ে গিয়েছে, এই দলটা কেউ টেনে আনার আর চেষ্টা করবেন না। বাংলাদেশের সরকারি দল, বিরোধী দল এবং রাজনৈতিক ভারসাম্যতা, গণতন্ত্র ফিরিয়ে আনতেই জামাতের নিবন্ধন দেওয়া অত্যন্ত ফরজ হয়ে দাঁড়িয়েছে, ফরজ এবং ফরজ। জামাতের নিবন্ধন না দিলে আপনি বাংলাদেশে কাকে নিয়ে নির্বাচন করবেন? কাদেরকে সহ আপনি রাজনীতি করবেন? বাংলাদেশের রাজনীতিতে কে সরকারি দল হবে আর কে বিরোধী দল হবে? তো যারা মনে করেন যে নিবন্ধন মনে হয় হবে না, তারা বোকার স্বর্গে যেমন বসবাস করেন, পাশাপাশি তারা মনে করেন রাজনীতিটাকে নিজের মতো করে করতে। রাজনীতি আসলে নিজের মতো হয় না, বিরোধী মতকে সুযোগ দিতে হয়, আমার আপন শত্রু অনেক সময় আমার কাছে রাখতে হয়, আমার স্বার্থেই কাছে রাখতে হয়। আওয়ামী লীগ ধ্বংস হওয়ার অন্যতম কারণ কি জানেন? এই রাজনৈতিক দলগুলোকে কাছে না রাখা। বিএনপি জামাতকে যদি টিকিয়ে রাখতো, টিকিয়ে বলতে কি, তোর তা খেয়ে তো আর টিকে থাকতো না, যার রাজনীতি সেই করতো, কিন্তু অ্যাটলিস্ট গণতান্ত্রিক ধারায় তারা নির্বাচন করতে পারতেন, সুস্থ পরিবেশ পেতেন, তাহলে হয়তো আওয়ামী লীগকে এভাবে পালিয়ে যেতে হতো না। হয়তো আওয়ামী লীগ নির্বাচনে হারতেন, আসতো তো কেউ না কেউ ক্ষমতায়, হয় বিএনপি আসতো, না হয় জামাত আসতো, কিন্তু এই রাজনৈতিক নিধনের কারণেই আজকের আওয়ামী লীগ হারিয়ে গিয়েছে। সে কারণে বলছি, এখন বাংলাদেশের গণমানুষের দাবি জামাত ইসলামের এই রাজনীতিতে তাদের মার্কা ফেরত দিয়ে অবশ্যই তাদেরকে সম্মানিত করা উচিত, এবং মার্কা ফেরতের সাথে সাথে যে সমস্ত অভিযোগের ভিত্তিতে এই দলটাকে অভিযুক্ত করা হয়েছে, সব অভিযোগগুলো প্রত্যাহার করে নেওয়া উচিত। কারণ প্রমাণ হয়েছে এটিএম আজহারুল ইসলামের মুক্তির মাধ্যমে যে আজকের তিনি যেমন যুদ্ধাপরাধী নয়, তাদেরকে বিনা কারণে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করতে চেয়েছে এবং আরো 11 জনকে বিভিন্ন কায়দায় হত্যা করেছে। এ সবই মিথ্যাচার, এ সবই ভুয়া, এ সবই দেশ বিরোধী কর্মকাণ্ড তারা করেছে। মূলত তারা মানবতা বিরোধী কোনো অপরাধ করে নাই। আমি এ নিয়ে অনেক কথা আগে বলেছি। আজ আমার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে, এদেশের গণতন্ত্রকে যদি আমাদের রক্ষা করতে হয়, এদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি আমাদেরকে আগাতে হয়, তাহলে রাজনৈতিক শিষ্টাচার যেমন চালু করতে হবে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আমাদেরকে বাড়াতে হবে। কোনো একটি দলের কাছে, কোনো একটি গোষ্ঠীর কাছে আপনি জিম্মি হয়ে যান, সেটা এই দেশের গণতন্ত্রের জন্য কখনোই শুভকর নয়। হোক সেটা জামাত কিংবা বিএনপি, কারো হাতে আপনার জিম্মি হওয়া যাবে না। অতএব গণতান্ত্রিক পথ প্রশস্ত করতে হলে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন এবং নির্বাচনের প্রতীক নিয়ে তারা দাঁড়াবে, পাল্লা নিয়ে দাঁড়াবে, অন্য দল ধানের শীষ নিয়ে দাঁড়াবে, এটা একেবারেই মানে বেসিক দাবির অন্যতম একটি দাবি। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমি সবসময় ন্যায়সঙ্গত মানুষদের কথা বলতে চাই, তাদের পক্ষে দাঁড়াতে চাই। আমি মনে করি এই দলটি জুলুমের শিকার হয়েছে, এবং মজলুম বাংলাদেশে যদি সংগঠন থাকে একটাও তার মধ্যে তারা কিন্তু পড়ে। এবং এই বাংলাদেশে এই দলটি বিগত দিনে সংসদে প্রার্থী ছিল, এমপি ছিল, মন্ত্রী ছিল, দেশ বিনির্মাণে তাদের অবদান ছিল। এই দলটাকে বাদ দিয়ে কোনো অবস্থায় বাংলাদেশকে বিনির্মাণ করা সম্ভব নয়। একটা অদৃশ্য লড়াই চলছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির মধ্যে। আর ইস্যুটা হচ্ছে নির্বাচন। বিএনপি এক প্রকার আলটিমেটাম দিয়ে দিয়েছে, যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হয় তাহলে দেশে নির্বাচনই হবে না। ভাবা যায়। পার্ট 2, ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানে গিয়ে বলেছেন মাত্র একটি দলই নির্বাচন চায়, কিন্তু বিএনপি সহ 12 দলীয় জোটের নেতারা প্রমাণ করেছেন যে ডক্টর ইউনূস নাকি মিথ্যাচার করেছেন। নাম্বার 3, ডক্টর ইউনূস যদি ডিসেম্বরের আগে নির্বাচন না দেয়, ডিসেম্বরের মধ্যে, তাহলে বিএনপি নির্বাচনের ডেট ঘোষণা করে দিবে। এই রকম অবস্থা অনেকটাই গদির মধ্যে নড়াচড়া ফিল করছেন হয়তোবা ডক্টর মোহাম্মদ ইউনূস। কি করা যায়? দেশের জনগণের আস্থা অর্জনের জন্য তিনি যথেষ্ট চেষ্টা করেছেন, কিন্তু পদত্যাগ ইস্যুটাও কাজে দেয় নাই। এক কথা বলতে পারি, দেশের 70% জনগণ, এই দেশে আওয়ামী লীগ এবং বিএনপি, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোথাও না কোথাও পছন্দ করছে না। হয়তোবা তাদের মধ্যে থেকে 5% লোক পছন্দ করে, বাট আপনি বড় অঙ্কে দেখলে উনি ক্ষমতায় থাকুক, এটার না চাওয়ার সংখ্যাটাই বড় হচ্ছে আস্তে আস্তে। তো ওনার জন্য যে রাস্তাগুলো খোলা আছে, আন্তর্জাতিক সমর্থন, ইউরোপীয় ইউনিয়ন সহ বাংলাদেশের যে মিত্র শক্তিগুলো আছে, লাইক চীন, জাপান, সাউথ কোরিয়া, তারপর আশেপাশে যে মিত্র শক্তিগুলো যারা প্রভাব রাখে আন্তর্জাতিক অঙ্গনে, তাদের সাপোর্টগুলো। তো দিন শেষে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটা সুসংবাদ হচ্ছে যে সম্প্রতি তিনি এই যে জাপান সফরে আছেন,
সেখানে গিয়ে বাংলাদেশের জন্য অনেক কিছু তিনি কিন্তু আসলে নিয়ে আসতেছেন, এটাও সত্য। বিলিয়নস অফ ডলার ইনভেস্টমেন্ট বা সহযোগিতা, এর পাশাপাশি একটা ভালো চুক্তিও হয়েছে। আগামী 5 বছরে বাংলাদেশ থেকে 1 লক্ষ প্রশিক্ষিত মানুষ জাপান যাওয়ার সুযোগ সুবিধা। এর বাহিরে নিজের জন্য কি আনছেন? জি, নিজের জন্য জাপানের সবচেয়ে বড় জিনিস যেটা দরকার সেটা নিয়ে আসছেন। জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেইরু তার একটা সাপোর্ট নিয়ে আসছেন। যদি বাংলাদেশে বিদেশি শক্তিদের খুব বেশি প্রভাব নাই রাইট নাও, তারপরেও এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য কাজ দিবে। দর্শক, জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরুর সাথে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে টিমটা, তারা একটা বৈঠক করেছে সেখানে। তো সেই বৈঠকে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের জাতি গঠন, সংস্কার উদ্যোগ এবং শান্তিপূর্ণ উত্তরণের যে প্রচেষ্টা বাংলাদেশকে নিয়ে, তার দেশের মানে জাপান সরকারের পূর্ণ সমর্থন দিয়ে দিয়েছেন ডক্টর ইউনূসকে। তিনি সেখানে যে বক্তব্যগুলো দিয়েছেন, আমি নিজে প্রত্যেকটা বক্তব্য শুনেছি। ইংরেজিতে বলছিলেন রিফর্মের ইস্যু, বর্তমানে দেশে বাধাগ্রস্ত অবস্থা ইস্যু, নির্বাচন ইস্যু এবং বাংলাদেশ অনেকটা ধ্বজভঙ্গ অবস্থায় আছে, এই সকল কিছু তিনি কিন্তু পুঙ্খানুপুঙ্খ সেখানে প্রকাশ করেছেন। জুলাই গ্রাফিতি উপহার দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রীকে। টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে এক বৈঠকে আপনার জাপানের প্রধানমন্ত্রী তার এই সমর্থন ডক্টর ইউনূসকে দিয়েছেন। এটা অবশ্যই তার জন্য খুবই বড় একটা অ্যাচিভমেন্ট, কারণ জাপান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু এবং বড় ধরনের বিনিয়োগকারী, প্লাস আমাদেরকে সহযোগিতা করে। আপনার তিনি বলছেন যে আপনার আমরা যদি দেখি যে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সাথে বন্ধুত্বের কথা উল্লেখ করে তিনি বলছেন যে আপনার এখানে অনেক কিছু, যে সরকারের অর্থনৈতিক সংস্কার, জলবায়ু পরিবর্তন সংস্কার, বাংলাদেশে জাপানি বিনিয়োগ, এখানে যা যা হয়েছে, তো সেখান থেকেই প্রতিরক্ষা সরঞ্জাম, প্রযুক্তি হস্তান্তর, অনেক লম্বা চূড়া আলোচনা হয়েছে। তো আলোচনার একদম সকল শেষে আপনার জাপানের প্রধানমন্ত্রী তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে, এই অন্তর্বর্তী সরকারকে শতভাগ পূর্ণ সমর্থন দিয়েছেন, দাবি করছে আমাদের গণমাধ্যমগুলো। এখন এই সমর্থনের আসলে ধরেন রেজাল্টটা কি? একদিকে আছে আর একদিকে নাই। একদিকে আছে বলতে জাপান সরকারের সম্পর্ক হচ্ছে সরকারে থাকা ব্যক্তির সাথে। আজকে ডক্টর ইউনূস আছেন, গতকালকে হাসিনা ছিলেন, আগামীতে তারেক রহমান আসবেন, তাদের সাথে, স্পেসিফিক কোনো ব্যক্তির সাথে না। যেমন বিজেপি যেমনটা করেছিলেন স্পেসিফিক আওয়ামী লীগের সাথে, এটা দলের জন্য ক্ষতিকর, ব্যক্তির জন্য ক্ষতিকর। বাট রাইট নাও ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশের যে সমর্থন সেটা কমছে প্রতিদিনই। দরকার আন্তর্জাতিক সমর্থন এবং দাতা দেশগুলোর সমর্থন, এর মধ্যে জাপান অন্যতম। এটার একটা ইফেক্ট আবার পজিটিভলি পড়তেও পারে, কারণ জাপান আমেরিকার সাথে খুবই ভালো সম্পর্ক, আপনারা জানেন। সো চীনের সাথেও ভালো সম্পর্ক আছে কম বেশি। তারা একটা কোরাম, ইউরোপীয় ইউনিয়নের সাথেও তাদের যথেষ্ট ভূমিকা আছে। আসছে 21শে জুন থেকে বাংলাদেশের রাজনীতির দৃশ্যপট ব্যাপকভাবে পরিবর্তন হয়ে যাবে, নতুন ডাইমেনশন, নতুন সমীকরণ তৈরি হবে। জামাত ইসলামী বিএনপিকে একটা কঠিন পরীক্ষায় ফেলে দিচ্ছে। শুধু বিএনপি না, অন্যান্য সব দল। এবং রাজনীতিতে জামাত ইসলামীর একটা কঠিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে 21শে জুন 2025। দর্শক, আপনারা অলরেডি জেনে গেছেন যে 21শে জুন জামাত ইসলামী রাজধানীতে বড় সমাবেশ করবে। হাসিনা পালানোর পর 5 আগস্টের পর এই প্রথম জামাত ইসলামী বড় কোনো মহাসমাবেশ করতে যাচ্ছে। এই মহাসমাবেশের তাৎপর্য কি? অনেক তাৎপর্য। একটা দিক হচ্ছে এটা বিএনপির একটা পাল্টা সমাবেশ, মানে বিএনপি শক্তি দেখিয়েছে কারণে সমাবেশের নামে, এবং সেই শক্তিতে বলিয়ান হয়ে ডক্টর ইউনূসকে নানান হুমকি ধামকি দিয়েছে, খুব গরম দেখিয়েছে, এবং ছাত্রদল দেশব্যাপী জামাত শিবিরের উপর হামলা শুরু করেছে, পরিকল্পিত নাশকতা শুরু করেছে। এর বিপরীতে জামাত ইসলামীকে শক্তি দেখানোর প্রয়োজন রয়েছে। একটা দিক হচ্ছে যে বিএনপি শক্তি দেখিয়েছে ভারতের পক্ষে, আর জামাত ইসলামী শক্তি দেখাবে ভারতের বিরুদ্ধে ডক্টর ইউনূসের পক্ষে। এটা একটা স্পেশাল দিক। এর মানে বিএনপি যদি এই তারুণ্যের সমাবেশ এগুলো না করে, অনেক লোকজন হাজির করে সরকারকে বড় কোনো বার্তা না দিত, তাহলে জামাত ইসলামী হয়তো এই সমাবেশ করতো না বা করার প্রয়োজন হতো না। বিএনপির সাথে জামাত সমানে সমান খেলতে যাচ্ছে। তার ইঙ্গিত হচ্ছে এই 21শে জুনের তাদের সম্ভাব্য মহাসমাবেশ বা সমাবেশ। সমাবেশটা জাতীয়ভাবে করবে না শুধু ঢাকা মহানগরীর উদ্যোগে করবে, এটা এখন পর্যন্ত সার্টেন না। তবে যাই করুক, লোকে লোকারণ্য হবে। জামাত একটা চ্যালেঞ্জ দেখাবে যে বিএনপি নয়াপল্টন যে পরিমাণ লোক হাজির করেছে, জামাত তার চেয়ে বেশি পরিমাণ লোক নিয়ে সমাবেশ করেছে। এটা জামাত দেখিয়ে দেবে নিঃসন্দেহে। এবং এখানে একটা বিশেষ দিক হচ্ছে জামাত সমমনা সব রাজনৈতিক দলগুলোকে দাওয়াত দিবে তাদের সমাবেশ। এর মানে এটা গতানুগতিক কোনো সমাবেশ নয়, ব্যতিক্রমী কিছু, অনেকটা নজিরবিহীন হবে। যেমন সমমনা দল বলতে সবার আগে ডেফিনেটলি জামাত ইসলামী মনে করে বিএনপিকে দাওয়াত দিবে। তো এটা বিএনপির জন্য পরীক্ষা। চরমনাইকে দাওয়াত দিবে, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, সবাইকে দাওয়াত দিবে, এনসিপি, গণ অধিকার পরিষদ, সবাইকে দাওয়াত দিবে, এবি পার্টি। এখন ওই মহাসমাবেশটা জামাত দেখাবে ঐক্যের মহাসমাবেশ হিসেবে, কোনো বিভাজন নয়, ঐক্য। কিভাবে ঐক্যবদ্ধভাবে জুলাই স্পিরিট ধারণ করে এগিয়ে নিয়ে যাওয়া যায় দেশকে। অতএব ওখানে যদি বিএনপি না যায়, তাহলে জনগণ স্পষ্টভাবে ধরে নেবে যে বিএনপি বিভাজনের রাজনীতি করছে বাংলাদেশে। বিএনপি ঐক্যে বিশ্বাসী না, বিএনপি জুলাই স্পিরিট ধারণ করে না, এটা স্পষ্ট হবে। আর যদি সমাবেশে বিএনপি যায়, তাহলে ভারতের কোলে বিএনপি চলে থাকতে পারবে না, বিএনপিকে সঠিক লাইনে চলতে হবে। তো বিএনপি না গেলেও জাতির কাছে ভিলেন হবে, আর গেলে তাদের আকাম ছেড়ে আসতে হবে। এই জন্য 21শে জুন জামাত ইসলামীর সমাবেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চরমনাই নিঃসন্দেহে তাদের প্রতিনিধি পাঠাবে, এটা নিশ্চিত। ধর্মভিত্তিক দলগুলো এখানে একত্র হবে, যদিও এখানে অন্য দলের কর্মীরা আসবে না, যাদের আমন্ত্রণ জানানো হবে তারা আসবে।
কিন্তু মূল পরীক্ষাটা বিএনপির, যে বিএনপির কেউ যায় কি যায় না, শুধু গেলেও হবে না, বিএনপির কে যায়। যেমন বিএনপি একটা পরীক্ষা ফেল অলরেডি করেছে, যেমন রমজান মাসে যে ইফতার মাহফিল আয়োজন করেছিল জামাত ইসলামী চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে, সেখানে বিএনপি শুধু মির্জা আব্বাস বা এরকম এই সারির বা তার চাইতে নিচু লেভেলের 2-4 জন নেতাকে পাঠানো হয়েছে, 2 জন বা 3 জন। সেখানে উচিত ছিল তারেক রহমানের নিজের কানেক্টেড হওয়া, আর সেটা সম্ভব না হলে মির্জা ফখরুলকে পাঠানো, কিন্তু তারা সেটা করেন। মানে বিএনপি যে বিভাজনের রাজনীতি করে, তারা যে রয়ের প্রেসক্রিপশনের রাজনীতি করে, এটা তখনই বোঝা গেছে। 21শে জুন এটা জামাত ইসলামের একটা চমৎকার সিদ্ধান্ত। এই সমাবেশে সব দলকে আমন্ত্রণ জানিয়ে যারা না যাবে, জনগণ তাদেরকে নির্দিষ্ট গোষ্ঠীর দালাল হিসেবে ধরে নেবে। কারণ জামাতের এই সমাবেশ ঐক্যের সমাবেশ, সমানে সব দলকে ডাকবে। আপনি কেন যাবেন না? আচ্ছা, বিএনপি যদি জামাতকে ডাকে, জামাত কি যাবে না? 1000 বার যাবে। বিএনপি এরকম একটা ঐক্যের উদ্যোগ নিক, জামাত অবশ্যই যাবে। কিন্তু বিএনপির রাজনীতি হচ্ছে এখন সন্ত্রাসের রাজনীতি, কারণ এছাড়া তাদের সামনে কোনো উপায় নেই। অস্থিতিশীল পরিবেশ তৈরি করে যদি কোনোভাবে ঘোলাটে পরিস্থিতির মধ্য দিয়ে ক্ষমতা যাওয়া যায়, এটাই বিএনপি ফাইনাল হিসেবে ধরে নিয়েছে। কারণ বিএনপি কোনো ভালো কাজ করতে পারে না, জনগণের কাছে তারা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারছে না। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের পতন হয়ে স্বৈরাচার শেখ হাসিনার আওয়ামী শাসনে প্রায় পুরো সময় সরকারের ব্যাপক দমন পীড়নের মধ্যে ছিল বাংলাদেশ জামাত ইসলামী। এবার সে অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে রাজধানীতে বড় সমাবেশ করতে যাচ্ছে দলটি। এই সমাবেশের নানান তাৎপর্য আমি বিশ্লেষণ করলাম। এই সমাবেশ শুধু জামাত ইসলামের সাংগঠনিক গতিশীলতা সমাবেশ নয়, এটা বাংলাদেশের রাজনীতি ঘুরিয়ে দেওয়ার সমাবেশ, রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করার সমাবেশ, বিএনপিকে কঠিন পরীক্ষায় ফেলে দেওয়ার সমাবেশ। চরমোনাই এই পরীক্ষা পাশ করবে, কোনো সমস্যা নেই, কারণ চরমোনাই জামাত একটা টেসিট আন্ডারস্ট্যান্ডিং অলরেডি হয়ে গিয়েছে। অতএব এই সমাবেশ ভারতের বিপক্ষে, ডক্টর ইউনূসের পক্ষে, এটাও একটা দিক। আর সাংগঠনিক গতিশীলতা, একটা সংগঠনকে মোবিলাইজ করার জন্য যে সমাবেশ দরকার সেটা তো আছে। হাসিনা সরকার পতনের পর আগামী 21 জুন রাজধানী শহরের উদ্যানে জনসভা করার জন্য ঢাকা মহানগর পুলিশের কাছে, ডিএমপির কাছে আবেদন করে জামাত ইসলাম। এটা মহাসমাবেশ টাইপের কিছু, এমনকি ঢাকা মহানগরীর উদ্যোগে যদি হয়, সে লোক ঢাকার আশেপাশের জেলা বা দেশব্যাপী থেকে আসবে। শনিবার 31 মে জামাতের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই তথ্য নিশ্চিত করেছেন। দর্শক, এখানে আরেকটা দিক আপনারা দেখতে পাবেন, যে আপনারা দেখবেন যে রাজধানীতে গণজোয়ার, যেদিকে তাকাবেন শুধু জামাত আর জামাত আর শিবির আর শিবির। জামাত শিবির দেখিয়ে দিবে যে তাদের জনপ্রিয়তা এখন কোন পর্যায়ে আছে, বা তারা কি পরিমাণ লোক হাজির করতে পারে এবং তাদের কি শক্তি আছে। দর্শক, আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যেই যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।